হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আলোচনা করছি কি না, ক্লাস 11-এর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ ইউনিট টুতে আমরা আলোচনা করছি এজেন্সিস অফ এডুকেশন। এই এজেন্সিস অফ এডুকেশন বা শিক্ষার সংস্থার যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে তিনটে বিষয় এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তো তোমরা চাইলে সেটা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আর একটা কথা বলি, আমরা যে 11-এ পড়ছি, আমাদের যে পরীক্ষা হবে সেটা যেহেতু এমসিকিউ বেসে, তো তাই আমরা যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। তোমরা সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে চলে যাও এবং সেখানে লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, চলো আজকের আলোচনায়। তো দেখো, এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যেসব সংস্থাগুলো রয়েছে, যে সকল সংস্থা শিক্ষাকে প্রভাবিত করছে, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি বিদ্যালয়, দূরদর্শন, ইন্টারনেট এবং কি গ্রন্থাগার, যেটাকে আমরা বলি লাইব্রেরি। যাই হোক, প্রথমে আমাদের রয়েছে কি বিদ্যালয়। বিদ্যালয়কে আমরা ইংরেজি ভার্সন কি জানি, স্কুল। দেখো, বিদ্যালয় বা স্কুল হচ্ছে একটা প্রাচীনতম সংস্থা, যেটা বহুকাল প্রাচীন দিন থেকে আজ পর্যন্ত চলে আসছে। আমরা যদি সেই বিদ্যাসাগর বা তার আগে যে প্রাচীনকালের শিক্ষা চলতো, উপনয়ন, সমাবর্তন, সেখানেও কিন্তু গুরুগৃহে ছাত্রছাত্রীরা যেত এবং সেখানে শিক্ষা অর্জন করতো। তারও আগে আমরা যখন সেই চতুরাশ্রম পড়েছিলাম, সেখানে পড়েছি যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সেখানে ব্রহ্মচর্যের সময় কী হতো, শিক্ষার্থীরা গুরুগৃহে যেত পড়াশোনার জন্য। তাহলে দেখো, সেই যে গুরুগৃহে যেত পড়াশোনার জন্য, তো সেই ব্যবস্থাটাই তো বর্তমানে বিস্তারিত হয়ে বিদ্যালয়ে পরিণত হয়েছে। আমরা যদি বিদ্যালয়ের প্রাচীনকালটা দেখি, কোনো একটা বিদ্যালয়, সেখানে আমরা দেখব যে হয়তো বিদ্যালয়টা প্রথমে একটা ঘরের মতো ছিল, তার উপরে তো তাল পাতা দিয়ে ছাওয়া ছিল, কি খড় দিয়ে ছাওয়া ছিল, সেখানে ছাত্রছাত্রীরা পড়তো। তারপর ধীরে ধীরে সেটা বিস্তৃত হয়ে এখন বড় বিদ্যালয়ে পরিণত হয়েছে। তাহলে দেখো, বিদ্যালয় কিন্তু অনেক দিনের আগের, অনেক প্রাচীন একটা সংস্থা, যেটা শিক্ষাকে আজ পর্যন্ত ওয়াকিবল রেখেছে, শিক্ষা ব্যবস্থাকে আজ পর্যন্ত তার অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে চলেছে। তো সেই বিদ্যালয় বা স্কুল, এই যে SHOOL স্কুল, এই কথাটা একটা গ্রিক শব্দ স্কুল থেকে এসেছে, এখানে বলে দেওয়া দরকার। তাহলে বিদ্যালয় শব্দটা এসেছে কোন শব্দ থেকে? স্কুল, SKHOLE, ঠিক আছে। এই স্কুল শব্দ থেকে এসেছে। স্কুল একটি কি শব্দ? এটা একটা গ্রিক শব্দ, ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রিক শব্দ। এই স্কুল থেকে স্কুল কথাটা এসেছে। এই স্কুল কথার অর্থ কি জানো? এই স্কুল কথার অর্থ হলো অবসর সময়ে জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করা, ঠিক আছে। এইটুকু মাথায় রাখবে যে বিদ্যালয় শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো স্কুল, যেটা এসেছে গ্রিক শব্দ স্কুল থেকে, যার অর্থ হলো অবসরকালীন সময়ে জ্ঞান বিষয়ের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা, অর্থাৎ জ্ঞানের বিষয়ে আলোচনা করা অবসর সময়, সেটাই হচ্ছে কি স্কুল। তো এই বিদ্যালয় কোন কোন দিক থেকে একজন শিক্ষার্থীকে সাহায্য করছে সেটা আমরা জানবো। দেখো, প্রথম পয়েন্ট রয়েছে কি বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ বলতে কি বোঝায়? শিক্ষার্থীর যে বুদ্ধি, তার বিকাশ। বর্তমান দিনে জ্ঞান বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় আবিষ্কার হচ্ছে, সে সম্পর্কে অন্যান্য তথ্যগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমাদের চারপাশে যে সমস্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি, তারও আড়ালে আরও অনেক তথ্যাদি রয়েছে যা আমরা জানতে পারছি না, শুধুমাত্র সমাজ পরিবেশে থেকে বা পরিবারের মধ্যে থেকে। আগেকার দিনে কি ছিল, ছাত্রছাত্রীরা তাদের যা কিছু জানতে চাইতো, তারা তাদের পিতা মাতাকে অথবা পরিবারের অন্যান্য সদস্যকে, সমাজের অন্যান্য সদস্যকে জিজ্ঞাসা করতো। কিন্তু বর্তমানে এদের মাধ্যমে কিন্তু আর অধিক বেশি জ্ঞান আমরা অর্জন করতে পারছি না বা পারা সম্ভব নয়। কেননা বর্তমানে অনেক বিষয় আবিষ্কার হচ্ছে, অনেক তথ্য আবিষ্কার হচ্ছে, সেখান থেকে অনেক তথ্য আসছে, যেগুলো আমরা কিন্তু এই সমস্ত মাধ্যমে জানতে পারছি না, যার জন্য আমাদের স্থাপন করতে হয়েছে বিদ্যালয়। সেখানে বিভিন্ন পাঠ্যক্রম রয়েছে, সেই অনুযায়ী পুস্তক রয়েছে, সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করছি। তো দেখো, তাহলে এই সমস্ত বিষয় জ্ঞান অর্জনের জন্য আমাদের বিদ্যালয়ের প্রয়োজন। তাহলে দেখো, বিদ্যালয় কিন্তু ওই সকল বিষয়ে জ্ঞান দানের মাধ্যমে আমাদের যে বুদ্ধির যে বিকাশ, সেটা কিন্তু ঘটাচ্ছে, তাই না? তো এ কারণেই বলা হচ্ছে যে বিদ্যালয় আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটাচ্ছে। তারপরে রয়েছে দেখো ব্যক্তি সত্তার বিকাশ। এখানে ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়? ব্যক্তিত্ব। একজন ব্যক্তির আচার আচরণ, তার ভাবনা, তার কারুকার্য, এ সমস্ত কিছুই তার ব্যক্তিত্ব, ঠিক আছে। তো সেই ব্যক্তিত্বের বিকাশে কিভাবে সাহায্য করে? বিদ্যালয় কিন্তু বর্তমান সমাজে অবস্থিত, সেখানে বিভিন্ন পরিবার থেকে শিক্ষার্থীরা আসে, আর প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু আচার আচরণ একই রকম নয়। কেউ হয়তো পড়াশোনায় ভালো, কেউ হয়তো মারামারি করে, কেউ মিথ্যা কথা বলে, ইত্যাদি বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয়ে আসে।
সেখানে বিদ্যালয় কি করে, শিক্ষার্থীদের যে শারীরিক, দৈহিক, মানসিক বিভিন্ন দিকের যে যা কিছু দরকার সেগুলোর পরিতৃপ্তি ঘটায়, তাই না? বিদ্যালয় পরিতৃপ্তি ঘটায় জ্ঞান দানের মাধ্যমে, অভিজ্ঞতা দানের মাধ্যমে। তার ফলে কি হয়, শিক্ষার্থীদের মধ্যে একটা নতুন ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাহলে দেখো ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করছে। আবার কি বৃত্তিমূলক নির্দেশনা, বৃত্তি বলতে কি যেখান থেকে আমরা কিছু কাজ করে অর্থ উপার্জন করতে পারি। তাহলে দেখো শিক্ষাকে বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত করানো হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা পরবর্তীকালে শিক্ষাকে কাজে লাগিয়ে সেখান থেকে কিছু সে অর্থ উপার্জন করতে পারে। তার জন্য যে উপযুক্ত নির্দেশনা সেটা কিন্তু বিদ্যালয় থেকে আমরা পাই। এ কারণে বলা হচ্ছে যে বিদ্যালয় বৃত্তিমূলক নির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে রয়েছে দেখো শিক্ষামূলক নির্দেশনা। বিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ কি বলতো, শিক্ষার্থীকে বিদ্যালয়ের যা যাবতীয় শিক্ষার বিষয় রয়েছে সমস্ত কিছু তথ্য শিক্ষার্থীকে জানানো। এর ফলে কি হয়, শিক্ষার্থীরা শিক্ষামূলক বিষয়গুলোকে জানতে পারে এবং সেই অনুযায়ী নিজে প্রস্তুতি নিতে পারে। সে পরীক্ষার জন্য হোক, কোনো বিদ্যালয়ে কোনো খেলাধুলা হবে, আগে থেকে শিক্ষার্থীদের বলে দিলে তার জন্য তারা প্রস্তুত হতে পারবে। বা হচ্ছে কোনো বিতর্ক সভা আয়োজন করা হয়েছে, বিতর্ক সভার আয়োজন করা হয়েছে, কোনো আলোচনা সভার আয়োজন করা হয়েছে, কোনো প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে, সেগুলো শিক্ষার্থীদের আগে থেকে বলে তারা প্রস্তুতি নিতে পারে। তার মানে কি, শিক্ষামূলক নির্দেশনাটা বিদ্যালয় দিয়ে থাকে। আর কি কি বিষয় দেখো, শিক্ষামূলক নির্দেশনা মানে শুধু এইগুলো নয়, ধরো শিক্ষার্থী ভবিষ্যতে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে, তো সে সম্পর্কে শিক্ষার্থীকে কিন্তু নির্দেশনা দিয়ে থাকে বিদ্যালয়, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো মূল্যায়ন। মূল্যায়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়, কারণ শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। দেখো পরিবারের কথা যদি আমরা ভাবি, আমরা যদি সমাজের কথা ভাবি, আমরা যদি খবর কাগজ, যাত্রা, নাটক ইত্যাদি থেকে যে জ্ঞান অর্জন করছি সেটার কিন্তু মূল্যায়নের কোনো জায়গা নেই। পরিবার থেকে, কারো বন্ধুর কাছ থেকে আমি কোনো একটা জানলাম, কোনো কিছু সম্পর্কে জানলাম, সেটা যে ঠিক না বেঠিক সেটা জানার কোনো জায়গা নেই, সেটা সঠিক না বেঠিক জানার কোনো স্কোপ নেই। কিন্তু বিদ্যালয় থেকে আমরা যা জ্ঞান অর্জন করছি তার জন্য বিদ্যালয়ে একটা ব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে মূল্যায়ন। তার মাধ্যমে আমরা যেগুলো জানছি সেটা কতটা সঠিক কতটা ভুল সেটা মূল্যায়নের মাধ্যমে যাচাই করা যায়। এর ফলে শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কেও আমরা ধারণা পাই। তো তাই মূল্যায়ন ব্যবস্থা কিন্তু বিদ্যালয় রেখেছে, যার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি আমরা যাচাই করতে পারি। তারপরে রয়েছে দেখো সামাজিকীকরণ। সামাজিকীকরণে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কি বিদ্যালয়ে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, একটা আদর্শ রয়েছে, সেই আদর্শকে মেনে প্রত্যেক শিক্ষার্থীকে পালন করতে হয়, প্রত্যেক শিক্ষককেও পালন করতে হয়। কারণ কি আমাদের প্রত্যেকের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হতে হয়, সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস করতে হয়, বিরতির সময় আমাদের টিফিন নিতে হয়, টিফিন পড়লে আমাদের ক্লাস করতে হয়, তারপর আবার নির্দিষ্ট সময় বাড়ি ফিরে আসতে হয়, অর্থাৎ স্কুল ছুটি হয়ে যায়। তাহলে দেখো এর প্রত্যেকটার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমাজের যে গুণাবলী, নিয়ম নীতি, তারপরে প্রথা, আচার আচরণ ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে। আর কি বলতো, ধরো বিদ্যালয়ে কোনো কারণে কোনো শিক্ষার্থী কিছু জানতে চাইছে তার বন্ধুর কাছ থেকে, তো সেখানে সে সহযোগিতা করছে। তাহলে দেখো এখানে সে সহযোগিতা করছে, তাহলে সমাজে যদি কোনো কিছু দরকার হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে শিক্ষার্থীরা সে জায়গায় এগিয়ে যাবে। তাহলে এই যে সহযোগিতার মনোভাব সেটা কিন্তু বিদ্যালয় গড়ে উঠছে, পরবর্তীকালে সেটা সমাজে সে কাজে লাগাচ্ছে। তাহলে দেখো বিদ্যালয় থেকে সে সহযোগিতা, সহমর্মিতা, সহজে আরও অন্যান্য সামাজিক গুণাবলী সেগুলো সে পেয়ে যাচ্ছে, যেগুলো পরবর্তীকালে তার সামাজিকীকরণে সহায়তা করছে। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো গণতান্ত্রিক বোধ। গণতান্ত্রিক বোধ একটা গুরুত্বপূর্ণ বিষয়। গণতান্ত্রিক বোধ, গণতন্ত্র বলতে আমাদের এই জনগণের যে তন্ত্র, একসঙ্গে থাকা, একজোট, সেটাকেই বোঝায়। এই গণতন্ত্রকে জানার ক্ষেত্রে বিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কি বিদ্যালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন দেশ, আমাদের রাষ্ট্রের সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পাঠ্যপুস্তকের মাধ্যমে জানতে পারি। তাহলে আমাদের দেশে কীরকম শিক্ষা ব্যবস্থা চলছে, মানুষ কি চাইছে, মানুষ কতটা পরিমাণে সেই শিক্ষাকে গ্রহণ করতে পারছে, সেই অনুযায়ী পাঠ্যক্রমের কতটা বদল ঘটছে, এগুলো আমরা জানতে পারছি। তাহলে দেখো এগুলো কিন্তু বিদ্যালয় আমাদেরকে সহায়তা করছে গণতান্ত্রিক চেতনাবোধ জাগাতে। একটা কথা এখানে পরিষ্কার করা উচিত যে গণতান্ত্রিক চেতনা বলতে বোঝায় তুমি একজন নাগরিক হিসেবে তোমার দেশ সম্পর্কে, তোমার সমাজ সম্পর্কে, তোমার রাষ্ট্র সম্পর্কে কতটুকু জানো, সেটাই হচ্ছে গণতান্ত্রিক চেতনা। তারপরে রয়েছে কি ঐতিহ্য সংরক্ষণ। ঐতিহ্য বলতে সমাজ হোক, রাষ্ট্র হোক, তার আগের আচার আচরণ রীতি, বর্তমান আচার আচরণ রীতি, এগুলো সংরক্ষণকে বোঝায়। এই সমস্ত কিছু সংরক্ষণের পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা যদি আমাদের সমাজের প্রাচীন রীতিনীতিগুলোকে যদি পাঠ্যপুস্তকের মধ্যে তুলে রাখি, তাহলে পরবর্তী প্রজন্মের শিক্ষার্থী সেটা পড়ে সে জানতে পারবে যে পূর্বের সমাজ ব্যবস্থা কেমন ছিল। আর কি না, সেই সমাজ ব্যবস্থা যেমন ছিল তার মধ্যে কি কি পরিবর্তন ঘটানো দরকার, সেই পরিবর্তন ঘটালো। তাহলে কি হলো, আমাদের যে ঐতিহ্য সেটা উন্নত হলো, এবং ওই ঐতিহ্যটা আবার পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটা পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা জানতে পারবে। এর মাধ্যমে কি হবে, ঐতিহ্যের সঞ্চালন ঘটবে।
তারপরে রয়েছে দেখো জাতীয় চেতনার বিকাশ, যেটা আমরা আলোচনা করেছি গণতান্ত্রিকতা বোধে। জাতীয় চেতনা বলতে নিজের যে রাষ্ট্র রয়েছে, নিজের যে দেশ রয়েছে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুমি কি জানো, তোমার দেশ সম্পর্কে তুমি কতটা ওয়াকিবল, তুমি তোমার দেশ সম্পর্কে কতটা বিচক্ষণ, সেটাই হচ্ছে জাতীয় চেতনাবোধ। চেতনা কথার অর্থ হচ্ছে কি, জানা, কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন, সেটা কি বলা হচ্ছে চেতনা। তাহলে জাতীয় চেতনা, তোমার জাতীয় বলতে কি ন্যাশনাল, তোমার যে দেশ সে সম্পর্কে তুমি কতটা জানো। তাহলে এটা গেল কি বিদ্যালয়। তাহলে বিদ্যালয় দেখো এইভাবে যদি শিক্ষার্থীদের সহায়তা করে, এই সমস্ত ভাবে বৌদ্ধিক বিকাশে তাদেরকে বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষামূলক নির্দেশনা, মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতিকে যাচাই করা, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি তো হয়ই, তারপর শিক্ষার্থীর যে ভবিষ্যৎ জীবন সেটা অনেকটা, তার ভিত্তি অনেকটা শক্ত হয়। তাহলে এটা গেল কি বিদ্যালয়। তাহলে এরপর আসছে কি দূরদর্শন বা টিভি। টিভিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। টিভি হচ্ছে বিজ্ঞানের যুগের একটা আশ্চর্যতম জিনিস, যার মাধ্যমে আমরা সমস্ত বিষয়কে একটা জায়গা থেকে আমরা জেনে নিতে পারছি। এই টিভির মাধ্যমে আমরা সমস্ত দেশের, আমাদের দেশ হোক বাইরের দেশ হোক, সমস্ত দেশের কালচার, তাদের যে সংস্কৃতি, তাদের যে প্রথা বা তাদের যে সমাজ, সে সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে দূরদর্শন আমাদের বিভিন্নভাবে সহায়তা করে। আমাদের দেশের যে দূরদর্শন, আমাদের দেশের যে টিভি, সেখানে কোন কোন বিষয়গুলোকে প্রচার করা হয়, আবহাওয়া সম্পর্কিত বুলেটিন দেওয়া থাকে, আবার বিভিন্ন বিষয়ে খবর তো দেওয়া থাকে, তার সঙ্গে সঙ্গে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উপরেই বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত করে আমাদের দূরদর্শন, বা যেটাকে আমরা বলছি টেলিভিশন। ঠিক আছে, তো আর কি কি বিষয়, মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চাদের জন্য কার্টুন, এছাড়াও বিভিন্ন সিনেমা ইত্যাদি যে দেখানো হয়, এটা টিভির মাধ্যমে দেখানো হয়। আর এগুলো হচ্ছে আমাদের ভারত সরকার টিভির মাধ্যমে, দূরদর্শনের মাধ্যমে প্রচার করে। তাহলে দূরদর্শন দেখা এত সমস্ত কিছু প্রচার করার মাধ্যমে আমাদেরকে সমস্ত রাষ্ট্র সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানান দিচ্ছে। তাহলে এটা শিক্ষাক্ষেত্রে কতটা উপযোগী এই দূরদর্শন। প্রথমেই আসছে দেখো বাস্তবধর্মী শিক্ষাদান। টিভিতে যে ধরনের অনুষ্ঠানগুলো দেখানো হয় সেটা সম্পূর্ণ বাস্তব। টিভিতে বাস্তব বিষয়গুলোকে তুলে ধরা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এজন্য বলা হচ্ছে যে বাস্তবধর্মী শিক্ষাদান করা হয়ে থাকে টিভিতে বা দূরদর্শনে। আমরা তো দেখি বিভিন্ন বিষয়ের শিক্ষকরা কোনো নির্দিষ্ট চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, জীবন বিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, ইংরেজি গ্রামার হোক, আরও অন্যান্য বিষয়ে তারা আলোচনা করেন। সেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে, ধারণা অর্জন করে তাদের যে বিষয়বস্তু রয়েছে সেটা থেকে। যখন শিক্ষার্থী দেখলো যে আমাদের বিষয়গুলোকে নিয়ে টিভিতে আলোচনা হচ্ছে, তখন তারা সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তারা মনোযোগ সহকারে শুনতে থাকে। তাহলে দেখো বাস্তবধর্মী শিক্ষাদান করছে সর্বজনীন গণমাধ্যম। টিভিতে কিন্তু যারা শিক্ষিত তারাই যে শুধুমাত্র টিভি দেখছে তাই কিন্তু নয়, যারা অশিক্ষিত তারাও কিন্তু টিভি দেখছে। তাহলে শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু এই টিভি দেখছে। এবং কি এই অশিক্ষিত ব্যক্তিরা যারা হয়তো শিক্ষা গ্রহণ করেনি, তারা কিন্তু টিভির বিভিন্ন অনুষ্ঠান যে হয় সেগুলো দেখার মাধ্যমে, তার মধ্যে যে কথাবার্তাগুলো চলতে থাকে সেগুলো শোনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারা টিভি থেকে জ্ঞান অর্জন করতে পারে বা অভিজ্ঞতা অর্জন করতে পারছে। তাহলে দেখো টিভি কিন্তু সর্বজনীন, অর্থাৎ সবার জন্য, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য। তারপরে রয়েছে কি দর্শন ও শ্রবণ নির্ভর মাধ্যম। টিভি কিন্তু একটা দর্শন এবং শ্রবণ নির্ভর মাধ্যম। আমরা দেখতে পাচ্ছি এবং কানে শুনতে পাচ্ছি। দেখো কোনো একটা কাজ যদি আমরা একজন করি, যতটা কষ্ট হয় সেখানে 3জন 4জন মিলে যদি কাজটা করি, তাহলে সেটা অনেক সহজেই সম্পূর্ণ করা যায়। সেভাবে আমরা যদি কেবলমাত্র বই পড়ার সময় আমরা দেখছি এবং কানে শুনছি, ঠিক কথা, কিন্তু তার যে চলমান ছবি দেখার মাধ্যমে যে শিক্ষা, তার যে সেটাকে যে স্থায়ী করার যে ক্ষমতা, সেটা কিন্তু টিভিতে দেখার মাধ্যমে অনেকটা বেশি হয়। অর্থাৎ চলমান ছবি কিন্তু আমরা বইতে দেখতে পাই না, সেটা কিন্তু টিভিতে দেখতে পাচ্ছি এবং সেটা অনেক বেশি আকর্ষণীয় হয় বইয়ের থেকে, তাই না? তো এই কারণে সেই বিষয়গুলো আমাদের মনে থাকে। আমরা যদি কোনো একটা কাজ একা করলাম, অনেকটা সময় লাগলো, কষ্ট হলো, আবার আমরা যদি একসঙ্গে 3-4জন মিলে করি সেটা অনেক তাড়াতাড়ি হয়। তাহলে দেখো আমরা যদি শুধু চোখের মাধ্যমে কোনো একটা দেখে শেখার চেষ্টা করছি, সেটা অনেকটা সময় যায়। আবার ধরো কোনো কারো কথা হোক, কোনো বইয়ের পাঠ হোক, সেটা হয়তো আমরা রেকর্ডিং থেকে শোনার চেষ্টা করছি, সেখান থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করছি, সেটা যত না স্থায়ী হবে, আমরা যখন দুটো জিনিসকে কাজে লাগি, চোখ কান, তার সঙ্গে সঙ্গে মস্তিষ্কও অনেক অ্যাক্টিভ থাকে টিভি দেখার সময়, তাহলে এই 3-4টা বিষয়কে যখন কাজে লাগিয়ে আমরা শিক্ষাটা অর্জন করছি, তখন সেটা অনেক বেশি স্থায়ী হচ্ছে। তাহলে দেখো দর্শন এবং শ্রবণ নির্ভর হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে বিষয়গুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে। তারপরে হচ্ছে দ্বিমুখী মাধ্যম। আমরা বাড়িতে যখন কোনো বিষয়
আলোচনা করি বা পড়াশোনা করি, সেখানে আমাদের অনেক অজানা জিনিস থাকে, সেটা আমরা জিজ্ঞাসা করার কোনো মাধ্যম পাই না। তাহলে দেখো, বিদ্যালয়ে যখন আমাদের কোনো একটা বিষয়ে আলোচনার প্রয়োজন হলো বা কোনো একটা প্রশ্ন আমাদের মনে জাগলো, তো সেটা নিবারণের জন্য, সেই ইচ্ছা নিবারণের জন্য আমরা শিক্ষকের কাছে যাই। তো সেই রকমভাবে টিভিতে কি করা হয়, যে শিক্ষক যখন পড়ান তখন সেখানে নাম্বার প্লেট দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় যে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের যা প্রশ্ন তোমরা শিক্ষককে জিজ্ঞাসা করতে পারো, সেখান থেকে তিনি উত্তর আমাদের দিয়ে দেবেন। তাহলে দেখো, আমাদের কথা তিনি শুনছেন, তার কথা আমরা শুনছি, অর্থাৎ কি দ্বিমুখী মাধ্যম, দ্বিমুখী মাধ্যমের মাধ্যমে আমাদের শিক্ষা অর্জন করা হচ্ছে, মানে আমরা শিখতে পারছি। তারপরে রয়েছে কি নান্দনিক বিকাশ। নান্দনিক বিকাশ বলতে বোঝায় কি রুচিবোধের বিকাশ। ব্যক্তি প্রতিনিয়ত টেলিভিশন দেখার মাধ্যমে তার মধ্যে একটা রুচিবোধ তৈরি হয়, তার মধ্যে একটা সৌন্দর্য বোধ তৈরি হয়, যার মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করতে পারে এবং নিজেকে সকলের সঙ্গে মেশার বা নিজেকে সকলের মধ্যে একজন করার যে একটা ইচ্ছা বা প্রবণতা তার মধ্যে সৃষ্টি হয়। শুধু মনে রাখা যে নান্দনিক বিষয় বলতে রুচিবোধ, একটা সৌন্দর্যবোধ, তার আচরণের দিক থেকে, চালচলনের দিক থেকে যাই হোক, একটা রুচিবোধ থাকবে, একটা সৌন্দর্যবোধ থাকবে। তো সেটা হচ্ছে কি হয়, যখন ব্যক্তি টিভিতে বা দূরদর্শনে বিভিন্ন বিষয়গুলো দেখার মাধ্যমে একটা অভ্যস্ত হয়ে পড়ে, তখন দেখা যায়। তো এটা মূলত দেখা যায় অ্যাডাল্টদের মধ্যে, মানে বয়স্কদের মধ্যে। তারপরে দেখা রয়েছে বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের প্রচার। বৈচিত্র্যপূর্ণ বলতে সৌন্দর্যপূর্ণ তো বটেই, তার সঙ্গে সঙ্গে পার্থক্য। টিভিতে যে অনুষ্ঠানগুলো দেখানো হয় সেটা শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মানে শুধুমাত্র ছোটদের জন্য নয়। ছোটদের জন্য যেমন দেখানো হচ্ছে কার্টুন, সেরকম বয়স্কদের জন্য দেখানো হচ্ছে অনেক আগেকার দিনের মুভি বা আগেকার দিনের চলচ্চিত্রগুলো, সেগুলো তারা দেখে অবসর যাপন করছে। ছোটরা কার্টুন দেখে অবসর যাপন করছে, শিক্ষার্থীরা শিক্ষামূলক বিষয়গুলোকে দেখে অবসর যাপন করছে। যারা হয়তো খেলায় পছন্দ, যারা হয়তো খেলাকে ভালোবাসে, তারা খেলা দেখে তাদের অবসর সময়টাকে অতিবাহিত করছে। তাহলে দেখো, টিভির মধ্যে প্রত্যেক বয়সের শিক্ষার্থীদের, প্রত্যেক বয়সের ব্যক্তিদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। এজন্য বলা হচ্ছে যে অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানগুলোকে টিভির মধ্যে প্রচার করা হয়। জনমত গঠন। টিভি কিন্তু জনমত গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। টিভির মধ্যে অনেক সময় নাম্বার দেওয়া থাকে, ওই একইভাবে দ্বিমুখী মাধ্যমের মতো। সেখানে বলা হয় যে তোমরা তোমাদের মতামত প্রদান করো। যেমন মানে যেমন কি করে, অনেক সময় আমাদের যে বিভিন্ন চ্যানেলে গানের যে অনুষ্ঠানগুলো হয়, তো সেখানে বিভিন্ন গায়ক বা গায়িকা তারা গান গেয়ে থাকে। তো সেখানে তাদের জন্য একটা একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে গিয়ে তাদেরকে একটা কোড বা হয়তো কোনো লাইক বা আনলাইক এইরকমভাবে কোনো একটা অপশান থাকে, যেখানে আমাদের মন্তব্যটা পেশ করতে হয়। তাহলে তার উপর একটা ভোট পড়ে, আবার অন্য কোনো গায়িকা বা অন্য কোনো গায়কের ওপর এরকমভাবে ভোট পড়ে। তো সেখানে মানুষ কাকে চাইছে কাকে চাইছে না তার উপর একটা যে ধারণা তারা পেয়ে থাকে এবং সেই অনুযায়ী তাদের ডিসিশান নিতে পারে। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে জনমত গঠন। এটা তো আমি শুধু বললাম গানের দিক থেকে। তো এছাড়াও শিক্ষা ব্যবস্থার দিক থেকে তোমার বিভিন্ন পার্টি যে রয়েছে তাদের যে আলোচনা, সেখানেও জনমত চাওয়া হয় দূরদর্শনের মাধ্যমে। তাহলে দেখো, জনমত গঠনে কিন্তু টিভি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। মানসিক বিকাশে সহায়তা। টিভি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে। কিভাবে বলো তো? প্রতিনিয়ত যখন আমরা টিভির মাধ্যমে শিক্ষা অর্জন করছি, বা সে শিক্ষা হোক, খেলা হোক, কার্টুন হোক, সিনেমা হোক, সে চলচ্চিত্র হোক, যাই হোক, যখন আমরা অভিজ্ঞতাগুলো অর্জন করছি, তখন আমাদের মানসিক যে পরিধি, মনের যে পরিধি, সেটা বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের যে মানসিক বিকাশ, সেটা কিন্তু ধীরে ধীরে ঘটছে। তাহলে এটা গেল কি দূরদর্শন। এরপরে রয়েছে দেখো ইন্টারনেট, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। ইন্টারনেট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এর যে স্রষ্টা, এই ইন্টারনেট কোথা থেকে শুরু? এই ইন্টারনেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু। এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্রথম ইন্টারনেট শুরু করে 1969 সালে। মার্কিন প্রতিরক্ষা যে দপ্তর, সে ইন্টারনেট ব্যবস্থার প্রচলন ঘটায় এবং প্রথম এর নাম দেওয়া হয় অরপানেট। কি নাম দেওয়া হয়? অরপানেট, ARPANET। এই অরপানেটের একটা পুরো নাম রয়েছে। এ কথার অর্থ হচ্ছে অ্যাডভান্স, আর কথার অর্থ হচ্ছে রিসার্চ, পি কথার অর্থ প্রজেক্ট, এ কথার অর্থ এজেন্সি, আর এই যে নেট, নেট কথার অর্থ নেটওয়ার্ক। অর্থাৎ কি হলো? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এই অরপানেটের মাধ্যমে
আজকের আমাদের এই নেটওয়ার্ক কথাটা এসেছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি যে অর্পানেট আবিষ্কার করেছে বা প্রচলন ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর 1969 সালে। সেখান থেকে আমাদের আজকের এই ইন্টারনেট কথাটা এসেছে। ইন্টারনেট আমাদের বিভিন্ন দিক থেকে কিভাবে সহায়তা করছে সেটা নিশ্চয়ই আমরা সকলেই জানি। তো যাই হোক, এই ইন্টারনেট শিক্ষাক্ষেত্রে কতটা সহায়তা করছে, তাহলে দেখো প্রথম পয়েন্ট রয়েছে কি না তথ্য সংগ্রহ করা। আমরা যদি আমাদের কোনো প্রয়োজন বা আমরা পড়ার সময় আমরা আমাদের এডুকেশন বিষয়ে আমরা এই মুহূর্তে জানলাম যে অর্পানেট একটা বিষয়, তাহলে অর্পানেট সম্পর্কে যদি আমরা আরও অনেক কিছু জানতে চাই তাহলে আমরা মোবাইলে গিয়ে, ল্যাপটপে গিয়ে, ট্যাবে গিয়ে আমরা সার্চ দিতে পারি যে অর্পানেট কথাটা, সেখান থেকে আমরা আরও অনেক বিষয় জেনে নেব। তাহলে দেখো কোনো কিছুর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করছি। তারপরে দেখো রয়েছে অনলাইন ভর্তি। এখন সমস্ত কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, প্রত্যেকটা জায়গায় অনলাইন অ্যাডমিশনের একটা রীতি প্রচলিত হয়েছে, যেখানে কি বলা হয় যে সকলে অনলাইনের মাধ্যমে কলেজে অ্যাডমিশান করো বা করা হচ্ছে বর্তমানে। আমরাও যে বিভিন্ন স্কুল বাদে, স্কুলের ক্ষেত্রে বেশিরভাগটা অনলাইন নয়, বেশিরভাগটা অফলাইন, কিন্তু ইউনিভার্সিটি হোক, বিভিন্ন কলেজ হোক, সেখানে কিন্তু অনলাইন অ্যাডমিশনের একটা রীতি রয়েছে। তাহলে দেখো আমরা অনলাইনের মাধ্যমে কলেজেও ভর্তি হতে পারছি। তারপরে কি রয়েছে কনফারেন্সে যোগদান। কনফারেন্স বলতে অনেক কলেজে কখনো কখনো কনফারেন্সের আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন কলেজ অথবা কোনো বৈদেশিক কোনো কলেজ কোনো ইউনিভার্সিটির সঙ্গে সেই কলেজের সংযোগ স্থাপনের জন্য সেই কলেজের শিক্ষক এই কলেজের শিক্ষকদের মধ্যে একটা, ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংযোগ স্থাপনের জন্য ভিডিও কনফারেন্স করা হয়। সেখানে অন্য দেশে বসে শিক্ষকরা আমাদেরকে দেখতে পাবে এবং আমরা সেই শিক্ষকের কথাবার্তা শুনতে পারবো। তাহলে দেখো ভিডিও কনফারেন্সের ক্ষেত্রেও আমরা এই ইন্টারনেট ব্যবহার করছি। তারপরে হচ্ছে প্রকল্প প্রণয়ন। বর্তমানকালে দেখো PBL অর্থাৎ কি প্রজেক্ট বেস লার্নিং, প্রজেক্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এই কারণে 11-12 প্রজেক্ট করা বাধ্যতামূলক। বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্ট প্র্যাকটিক্যাল রয়েছে। তাহলে এই যে প্রজেক্ট প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আমরা খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাছে। আমাদের যে বিষয় প্রজেক্ট দরকার সেই বিষয়ের উপর সার্চ দিলে আমরা অনেক অনেক প্রজেক্ট আমাদের হাতে চলে আসছে, সেই ইউটিউব থেকে হোক অথবা ওয়েবসাইট থেকে হোক, যাই হোক সেখানে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করছি। তারপরে রয়েছে কি গবেষণা। বর্তমান দিনে থেকে আমরা যদি পিছিয়ে যাই, পূর্বের দিনে কেউ যদি গবেষণা করতো তাকে হাজার হাজার বই পড়তে হতো এবং সেখানে তাকে ভীষণভাবে বিভিন্ন গ্রন্থাগারগুলোকে দেখতে হতো, মানে গ্রন্থাগারে গিয়ে বিভিন্ন বই থেকে তাদের অভিজ্ঞতা অর্জন করতে হতো, তথ্য সংগ্রহ করতে হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা যে বিষয় নিয়ে গবেষণা করব সেই বিষয় সম্পর্কে চাইলে অনেক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমরা গবেষণার তথ্যগুলোকে খুব সহজে পেয়ে যাচ্ছি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। চিত্ত বিনোদন। ইন্টারনেটের মাধ্যমে আমরা গান, বাজনা, সঙ্গীত এছাড়াও নানান ধরনের চিত্ত বিনোদনমূলক ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা চিত্ত বিনোদন করতে পারছি, মানে আমাদের অবসর সময়টাকে কাটাতে পারছি। তারপরে রয়েছে দেখো প্রতিযোগিতামূলক অংশগ্রহণ। প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বলতে অনলাইনের মাধ্যমে যে কোনো প্রতিযোগিতা হোক, সে আন্তর্জাতিক প্রতিযোগিতা হোক। দেখো আমরা যদি কোনো একটা এক্সামের কথা ভাবি, আন্তর্জাতিক যে সমস্ত এক্সাম হয়, নেট, সেট ইত্যাদি আরও অনেক অনেক বিষয় রয়েছে, সেই সমস্ত এক্সামগুলো বা তোমরা নিশ্চয়ই শুনেছো যে গ্রুপ ডি, গ্রুপ সি ইত্যাদি যে এক্সামগুলো হয়, সেখানে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করি। তাহলে দেখো সেটাও তো এক ধরনের প্রতিযোগিতাই বটে। তাহলে সেখানে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেখানে অংশগ্রহণ করতে পারছি, তার ফলাফলগুলোকে আমরা ইন্টারনেট ব্যবহার করে জানতে পারছি। তাহলে দেখো এই সমস্তভাবে ইন্টারনেট তো আমাদের সহায়তা করছে। আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে যে সমস্ত মাধ্যমের দ্বারা আমাদের ইন্টারনেট সহায়তা করছে। তারপর রয়েছে দেখো গ্রন্থাগার বা লাইব্রেরি। লাইব্রেরি কিন্তু অনেক প্রাচীন, বিদ্যালয়ের মতো অনেক প্রাচীন। বিদ্যালয় ছিল, তার মানে লাইব্রেরির ব্যবস্থাও কিছুদিনের মধ্যেই স্থাপিত হয়েছিল, অর্থাৎ কি এটাও অনেক প্রাচীন একটা সংস্থা। দেখো গ্রন্থাগার যে শুধুমাত্র একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান তা কিন্তু নয়, এটা একটা জ্ঞানের ভাণ্ডার। এখানে বিভিন্ন বিষয়ের জ্ঞান সংরক্ষণ করা রয়েছে, বিভিন্ন সমাজ সংস্কৃতির যে কৃষ্টি ঐতিহ্য সে সমস্ত বিষয় এই গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। গ্রন্থাগার বলতে বোঝায় সমগ্র বিশ্বের জ্ঞান আমরা সেখানে গেলে পাবো। সমগ্র বিশ্বের জ্ঞান পুস্তকের মাধ্যমে সেই গ্রন্থাগারে সংরক্ষিত হয়ে আছে, সেখান থেকে আমরা জানতে পারবো সমস্ত বিষয়গুলোকে এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবো। তো এই গ্রন্থাগার শিক্ষাক্ষেত্রে কিভাবে সহায়তা করছে? স্বশিক্ষণের সহায়তা। যে কেউ
যদি তুমি যে কেউ যদি নিজে শিখতে চায় কোনো একটা বিষয় সম্পর্কে, আমি আমার এডুকেশন বই ছাড়াও এই এডুকেশন পারপাসে আরও অন্যান্য কিছু বিষয় দেখতে চাই বা তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে আমরা গ্রন্থাগারে গেলাম। এডুকেশন বিষয়ের উপর আরও অন্যান্য অনেক বই রয়েছে, সেখান থেকে আমরা নিজেরা বিষয়গুলোকে শিখতে পারলাম, সেখান থেকে বিভিন্ন তথ্য জানতে পারলাম। তাহলে দেখো স্বশিক্ষণ বলতে নিজে থেকে যে শিখন, মানে নিজে, শিখন মানে শেখা, তাহলে নিজের দ্বারা যে শেখা সেটাই হচ্ছে স্বশিক্ষণ। সেখানে সহায়তা করছে কি গ্রন্থাগার। তারপরে রয়েছে অবসর যাপনে শিক্ষা। অবসর যাপনে অনেকের হ্যাবিট রয়েছে, যারা চায় যে আমরা পড়ব, কারোর শখ রয়েছে যে পড়ার শখ রয়েছে, সে স্টোরি বুক হোক, নিজের বই হোক, বা অন্য কোনো উপন্যাস, গল্প, যাই হোক না কেন, তার মোটামুটি যদি পড়ার শখ থাকে, তাহলে সে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং উপযোগিতার সঙ্গে গ্রন্থাগারকে ব্যবহার করে তার অবসর সময়টাকে কাটাতে পারে। কারণ সেখানে গিয়ে সে পড়াশোনার মাধ্যমে অবসর সময়টাকে কাটাতে পারবে। তাহলে দেখো অবসর যাপনে কিন্তু শিক্ষার্থীদের সহায়তা করছে। শিক্ষার্থীরাও যদি চায়, তারা অবসর টাইমে শ্রেণীর যে গ্রন্থাগার রয়েছে অথবা বিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে, সেখানে গিয়ে অবসর কাটাতে পারে, অবসর সময়টা কাটাতে পারে নিজের বইগুলো পড়াশোনার মাধ্যমে। বয়স্ক শিক্ষা, যারা হয়তো ছোটবেলায় বিভিন্ন কারণে শিক্ষা গ্রহণ করতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রন্থাগার একটা উৎকৃষ্ট মানের পথ, যেখান থেকে তারা শিক্ষা অর্জন করতে পারবে। গ্রন্থাগারে গিয়ে তারা বিভিন্ন বই পড়াশোনার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এটা বয়স্কদের কথা বলা হচ্ছে, অ্যাডাল্টদের কথা বলা হচ্ছে, যারা হয়তো যে কোনো কারণে তাদের পড়া ছেড়ে গেছে বা তারা বিদ্যালয় ছুট হতে বাধ্য হয়েছে, কিন্তু পরবর্তীকালে তারা চাইলে বিদ্যা গ্রহণ করতে পারে। সামাজিক গুণের বিকাশ, দেখো যদি গ্রন্থাগার থাকে তাহলে তার একটা নির্দিষ্ট রুলস বা নিয়ম থাকে, সেই নিয়মগুলো প্রত্যেক শিক্ষার্থীকে পালন করতে হয়। অর্থাৎ যারা প্রতিনিয়ত গ্রন্থাগারে যায়, তাদের মধ্যে নিয়ম নীতির যে একটা ব্যাপার, নিয়ম শৃঙ্খলার যে একটা ব্যাপার, তাদের সেই ধারণা গড়ে ওঠে। তাহলে দেখো নিয়ম শৃঙ্খলা তো সমাজেও রয়েছে, তাই না? তাহলে দেখো সমাজে থাকতে হলে নিয়ম শৃঙ্খলা ভাবে থাকতে হচ্ছে, তাহলে সেই সামাজিক গুণের বিকাশ কিন্তু গ্রন্থাগার থেকেও আমরা পাচ্ছি। আবার কি রয়েছে দেখো, সাংস্কৃতিক জীবনের কেন্দ্র। গ্রন্থাগারে বিভিন্ন দেশের বিভিন্ন সমাজের সংস্কৃতির যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলো পুস্তকের আকারে সংরক্ষিত রয়েছে, সেগুলো আমরা পড়াশোনার মাধ্যমে পূর্বের সমাজ ব্যবস্থা, ঐতিহাসিক কালের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে রয়েছে কি জ্ঞানার্জনের সহায়তা। তো এগুলো থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে গ্রন্থাগার আমাদের জ্ঞান অর্জনে সহায়তা করছে। প্রতিনিয়ত যদি আমরা লাইব্রেরি ব্যবহার করি, প্রতিনিয়ত যদি আমরা লাইব্রেরিতে গিয়ে গ্রন্থাগারে গিয়ে পড়াশোনা করি, তাহলে এর মাধ্যমে কি আমাদের যে জ্ঞানার্জন ঘটবে, সেই জ্ঞান আমাদের পরবর্তী যে জ্ঞানার্জন, তাতে উৎসাহিত করবে আমাদেরকে, যে সেই জ্ঞানও আমরা অর্জন করি, সেই তথ্য থেকেও আমরা অভিজ্ঞতা অর্জন করি, তাহলে জ্ঞানার্জনে সহায়তা করছে। তাহলে দেখো এই গ্রন্থাগার, এই ইন্টারনেট, দূরদর্শন, বিদ্যালয়, এগুলো আমাদের বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করছে। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম যে শিক্ষার যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন সংস্থা, তার মধ্যে আজকের এই 4টা বিষয়। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে এই 4টা বিষয়ের উপর একটা কংক্রিট যে ধারণা, একটা কনসেপ্ট অবশ্যই করতে পারবে। তো এই কনসেপ্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এর মাধ্যমে এর উপর ভিত্তি করে আমাদের এমসিকিউগুলোর উত্তর দিতে হবে। তো যাই হোক, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটার সঙ্গে থেকো। তো যাই হোক, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, কারণ কি আমাদের পরীক্ষা খুব সামনে, কারণ আমাদের পরীক্ষা হবে, এই এডুকেশন পরীক্ষা রয়েছে 21/9/2024। তো তাই আমাদের সিলেবাসটাকে খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে, তার সঙ্গে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।